সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা আমাদের অনেক সুপরিচিত এবং আমাদের ইংরেজি শিখতে, ইংরেজি পড়তে কিংবা ইংরেজি জানতে আমাদের আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস, বা আমরা যেটাকে রাইট ফর্ম অফ ভার্বস আমরা জানি সবাই, যে আমরা ক্লাস 6 থেকে কিংবা ক্লাস 5এও, আজকাল আমরা অনেক ছোটো ক্লাস থেকেই আমরা দেখে আসতেছি যে আসলে এগুলা পড়ানো হয়। আসলে দেখেন, একটা মানুষের যেভাবে আমাদের বলি হার্ট হচ্ছে একটা মানুষের জীবনযাপনের জন্য বা বেঁচে থাকার জন্য যেভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি আমরা টেন্স কিংবা ভার্বকে আমরা বলতেছি যে হার্ট অফ দ্য ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে ইংরেজি সেন্টেন্স আমরা যখনই লিখব কিংবা পড়ব বা জানব, যখনই ইংরেজি বলতে গেলেই আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে টেন্স কিংবা রাইট ফর্ম অফ ভার্ব। তার মানে একটা সেন্টেন্স লিখতে গেলে আমাদের কোন সময় তার নাম্বার পার্সন বেদে আমরা সঠিক ফর্ম ব্যবহার করছি কিনা, বা কোন টেন্স হবে সেটা আমরা ব্যবহার করছি কিনা। আমরা একটা কথা বলছি, যেমন আমি এখন কথা বলছি, আবার বললাম যে গতকাল আমরা কথা বলেছিলাম, হ্যাঁ, বা আমি একটা জায়গায় ঘুরতে যাব, একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এই ধরনের বাক্য যখন আমরা ইংরেজিতে ব্যবহার করব, তখন আমরা আসলে তার সঠিক নিয়মটা যদি না জানি, তাহলে আমাদের দেখা গেছে টেন্সটা আমাদের ভুল হয়ে যায়। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস লিখে ফেলি, কিংবা আমরা একটা জায়গায় আসলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কথা, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট লিখে ফেলছি। তাইলে এই জিনিসগুলোকে আমি সহজভাবে একটু বেসিক থেকে আমি চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি যারা এই জিনিসগুলো ভালো জানেন তাদেরও কিন্তু রিভাইজ হবে, আবার যারা জানেন না তারা অবশ্যই সহজভাবে শিখে নেওয়ার চেষ্টা করবেন আশা করছি। আমি আজকে শুরু করব রাইট ফর্ম অফ ভার্বস আলোচনার আগে আমরা যে টেন্সগুলো এবং টেন্সের যে বেসিক জিনিসটা কত প্রকার ও কী কী, কিংবা আমাদের যে টেন্সের স্ট্রাকচারগুলো কী, বা কোন সময় কোন স্ট্রাকচারটা আমরা ফলো করব, এই বেসিক জিনিসটা সম্পর্কে আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন, টেন্স মানে হচ্ছে আমরা বলি কাল বা সময়। আসলে এই টেন্স সম্পর্কে আমরা যদি বলি কাল বা সময়, এই কাল কার? তার মানে অবশ্যই ক্রিয়ার কাল। আমরা যদি বাংলায় বলি ক্রিয়ার কাল, তার মানে এই যে ক্রিয়ার কাল, আর এই ক্রিয়াটাই হচ্ছে আমরা ইংরেজিতে বলতেছি ভার্ব। এই জিনিসগুলো আশা করি সবাই জানেন এবং আপনাদের ক্লিয়ারও আছে। তারপরও আপনারা যদি নতুনভাবে এটা দেখেন, আপনাদের রিভাইজ হবে। আবার যারা জানেন না, অবশ্যই আপনারা সহজভাবে শিখতে পারবেন। তাইলে এই যে টেন্স বা ভার্ব, আমরা যে কোনো কাজ, আমি বললাম যে আমি এখন আপনাদেরকে পড়াচ্ছি, হ্যাঁ, তাইলে এই যে একটা টেন্স, আবার বলছিলাম যে আমি গতকালকে আপনাদেরকে টেন্স পড়িয়েছিলাম, হ্যাঁ, কিংবা আগামীকাল আমি পড়াবো। তাইলে এই যে ভার্বগুলো আমরা ইউজ করতেছি বা ক্রিয়া ইউজ করতেছি, তার প্রত্যেকটার একটা কি সময় আছে বা কাল আছে। তাইলে কি আমরা যদি শুরুতেই আমরা দেখি যে টেন্সটা কয় প্রকার, তাইলে টেন্স মানে কি আমরা জানলাম যে ক্রিয়ার কাল, মানে ভার্ব যেই সময়ে সংগঠিত হয়, মানে যেই সময়ে আপনার একটা ক্রিয়া সংগঠিত হয় সেটাই একটা কাল। সেটা অতীত হইতে পারে, বর্তমান হইতে পারে, ভবিষ্যৎ হইতে পারে। আমরা জানি নর্মালি যে টেন্স হচ্ছে আপনার কয় প্রকার? 3 প্রকার। টেন্সটা হচ্ছে আমাদের 3 প্রকার। তাহলে কি? প্রেজেন্ট টেন্স, তারপর কি পাস্ট টেন্স, আর হচ্ছে ফিউচার টেন্স। এইগুলা কিন্তু আমরা নর্মালি জানি যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এটা হচ্ছে একদম কমন জিনিস। তাহলে এই যে 3টা টেন্সের কিন্তু আবার প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ফর্ম আছে। প্রেজেন্টে আছে আপনাদের 4 প্রকার, হ্যাঁ, এখানে হচ্ছে পাস্টে আছে 4 প্রকার, ফিউচারে আছে 4 প্রকার। তার মানে দেখেন 4টা প্রকার যদি আমরা বলতে চাই মোটা দাগে, তাইলে প্রত্যেকটা টেন্সের যে 4টা প্রকার সেটা কি কি দেখেন। এই প্রেজেন্টে যা আছে, পাস্টেও আছে, ফিউচারেও আছে। তার মানে প্রথমেই আমরা যদি বলি ইনডেফিনিট, কি ইনডেফিনিট, কিংবা আমরা এটাকে বলতে পারি সিম্পল। তার মানে সিম্পল প্রেজেন্ট, হ্যাঁ, সিম্পল পাস্ট, কিংবা সিম্পল ফিউচার। ইনডেফিনিট পাস্টেও আছে, কি এটা তো আছে ইনডেফিনিট। তার মানে দেখলাম। তারপরে কি কন্টিনিউয়াস পাস্টেও আছে কি কন্টিনিউয়াস। এমনি ফিউচারে কি প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, আবার ফিউচার ইনডেফিনিট আছে।
এটা তো আছে কন্টিনিউয়াস। তারপরে কি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কি পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তারপরে এখানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস আমি সংক্ষেপে লিখলাম, আপনারা আশা করি বুঝবেন। পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে বেসিক যে আমাদের একটা টেন্স সাধারণত আমরা বলি 3 প্রকার, সেটা হচ্ছে প্রেজেন্ট 1, হ্যাঁ, পাস্ট হচ্ছে 2, ফিউচার হচ্ছে 3। তার মানে হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার, এটা হচ্ছে আমাদের তিনটা প্রাথমিক বিভাগ। তার মানে প্রাথমিক ভাগ হচ্ছে 3টা টেন্স, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তারপর হচ্ছে প্রতিটা টেন্স হচ্ছে কি 4টা ভাগ, প্রতিটা টেন্সের হচ্ছে 4টা ভাগ, 1 2 3 4। কী কী? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এখন ধারাবাহিকভাবে যেটা হচ্ছে ইনডেফিনিটটা আমরা আলাদাভাবে 4টা টেন্স, তো সেখানে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকটা টেন্সের ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে আমরা ধারাবাহিকভাবে এখন আমি স্ট্রাকচার অনুযায়ী এবং আপনাদেরকে বাংলা ইংরেজি উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখেন আমরা এভাবে ছক আকারে আমরা খুব সহজে আমরা 3টা টেন্সেরই ইনডেফিনিট বা সিম্পল অংশটা আমরা দেখার চেষ্টা করি। আমরা প্রথমেই আমরা একটা যেটাকে আমরা বলি যে বাংলা বাক্য লিখব, হ্যাঁ, যে বাংলা বাক্য লিখব, যে আমরা প্রেজেন্টে একটা সেন্টেন্স আমি লিখতেছি। দেখেন, আমি ক্রিকেট খেলি, হ্যাঁ, আমি ক্রিকেট খেলি। এই যে এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট, সিম্পল প্রেজেন্ট, যেটাকে বলতেছি আমরা যে নর্মাল একদম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কি সিম্পল প্রেজেন্ট। তাইলে আমি ক্রিকেট খেলি, কি বলতেছি বাংলায়? দেখেন, আমি ক্রিকেট খেলি। তেমনি এখানে যদি আমরা সিম্পল পাস্টে বলি, এই জিনিসটাকে আমরা বলতেছি আমি ক্রিকেট, হ্যাঁ, খেলতাম বা খেলেছিলাম, ঠিক আছে, আমি ক্রিকেট খেলতাম। কিংবা কি আমি বলতেছিলাম যে আমি ক্রিকেট খেলেছিলাম, এইটাও বলতে পারি, ঠিক আছে, খেলতাম বা খেলেছিলাম। আচ্ছা দেখেন, এখানে একটু টেন্সটার পার্থক্য দেখেন, খেলি আর হচ্ছে খেলতাম। তারপরে ফিউচার, আমি খেলবো, কি আমি ক্রিকেট খেলবো। বাংলা বাক্যগুলো খেয়াল করেন, তাইলে খেলবো। এই যে বাংলা বাক্যগুলো দেখেন, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে বলছি আমি ক্রিকেট খেলি, আর এটাকে বলছি আমি ক্রিকেট খেলতাম, আবার এটাকে বলতেছি কি আমি ক্রিকেট খেলবো। তার মানে ভবিষ্যৎ। দেখেন একটা টাইম ফ্রেম দেখেন, যে আমি এই জায়গাতে যেখানে দাঁড়ায় আছি সেটাই কিন্তু আমাদের প্রেজেন্ট। তারপরে দেখেন আমার পিছনের যে বোর্ডটা, সেটাই হচ্ছে কি আমার পাস্ট। আবার আমার যে সামনে, আমি সামনে যে তাকায় আছি সেটা হচ্ছে কি আমার ফিউচার। তাহলে এখানে দেখেন, এইটা হচ্ছে নর্মালি আমরা 3টা সেন্টেন্স বললাম। এখন এইটাকেই যদি আমি ইংরেজিতে লিখি, তাইলে আগে আমাদের যেটা হচ্ছে প্রথমেই আমরা ইংরেজিতে লিখব না লিখার আগে আমরা এই প্রত্যেকটা টেন্সের আমরা স্ট্রাকচারটা জানার চেষ্টা করব। তাইলে প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমেই থাকবে আমাদের সাবজেক্ট, তারপরে হচ্ছে কি ভার্বের যেটাকে আমরা বলতেছি ভার্ব 1 প্রেজেন্ট ফর্ম, তারপরে বলতেছি আমরা অবজেক্ট যদি থাকে, অবজেক্ট থাকতেও পারে, আবার অবজেক্ট কি নাও থাকতে পারে, অবজেক্ট যদি থাকে। তার মানে এটাও কিন্তু সেম সাবজেক্ট প্লাস B2, তার মানে এখানে আমরা কি বলতেছি ভার্ব 2। দেখেন পাস্ট, সিম্পল পাস্টে একদম ইজি, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে এই জায়গায় যে ভার্বটা থাকবে সেটার শুধু পাস্ট ফর্মটা বসালে হবে, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে ভিন্নতা আছে, আমি সেটা আলোচনা করার ক্ষেত্রে তখন আমি বুঝাবো। অবজেক্ট যদি থাকে সেম, এখানে দেখেন সাবজেক্ট, এবং এই ফিউচারে দেখেন আমাদের ভার্বের বেস ফর্ম বসবে, আমাদের ভার্বের কি বেস ফর্ম বসবে, কিন্তু তার আগে শ্যাল অথবা উইল প্লাস এই যে ভার্ব 1 আমরা বলতেছি, কিন্তু B1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে আমি কিন্তু আমার একটা ক্লাসে আমি এই ডিফারেন্সটা বুঝিয়েছিলাম, আজকেও আমি আবার একটা চেষ্টা করব বোঝানোর, প্লাস অবজেক্ট। এখন দেখেন আমরা এই সেন্টেন্সটাকে আমরা কি করব, আমরা একটু ট্রান্সলেট করার চেষ্টা করি। যেমন সাবজেক্ট, এখানে সাবজেক্টটা কি আপনারা দেখার চেষ্টা করেন, যে সাবজেক্টটা হচ্ছে আই, ওকে আমি আই লিখলাম, তারপর বলছে ক্রিকেট খেলি,
তার মানে এই যে বাংলা বাক্যে হয়তো ভার্ব আমাদের কিসে থাকে, শেষে থাকে, কিন্তু ইংরেজি বাক্যে ভার্ব হচ্ছে সাবজেক্টের পরেই বসতে হবে। তাহলে খেলার ইংলিশ কি? প্লে। আই প্লে ক্রিকেট, তার মানে ক্রিকেট লিখলাম। এখন দেখেন এই জায়গায় আমি যে বললাম যে বেস ফর্ম আর হচ্ছে প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য আছে। এখানে যদি আমি লিখি সে ক্রিকেট খেলে, তার মানে কি? হি হয়ে যাবে। দেখেন হি প্লেজ ক্রিকেট। আচ্ছা, এই যে প্লেজ এস বা ইএস লাগছে, দেখেন তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যুক্ত হবে। তাইলে আপনাদের প্রশ্ন হচ্ছে এস কিংবা ইএস। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এস বা ইএস, তাইলে এই কখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে শেষে এস বা ইএস যুক্ত হবে? তাইলে এস যুক্ত হবে যখন কনসোনেন্ট থাকে। যদি কি থাকে? কনসোনেন্ট, মানে শেষ শব্দটা যদি আমাদের কনসোনেন্ট থাকে, তাহলে এখানে ওয়াই আছে, এজন্য এস বসবে, কনসোনেন্ট। আর যদি শব্দের শেষ অক্ষরটা কি হয়? বাওয়েল হয়, তাহলে হবে ইএস। দেখেন এখানে গ আছে, এখন আমি যদি বলি গয়ের সাথে কি বসবে, তাহলে গয়ের সাথে কিন্তু যেহেতু এখানে বাওয়েল আছে ইএস বসবে। আবার আরেকটা জিনিস হচ্ছে, তাইলে আমি এখানে বললাম বাইট মানে কামড়ানো, তাইলে এখানে ই আছে, তাইলে যদি বাওয়েল ই শেষে থাকে তখন শুধু একটা এস যুক্ত হবে। এটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা যে বলি এস বা ইএস হবে, এইটা হচ্ছে সেই ফর্মুলা। এখন দেখেন আমি ক্রিকেট খেলতাম, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব টু, তাহলে আমরা এই ভার্বের জাস্ট হচ্ছে প্লে, ভার্বটা কি? প্লে। দেখেন আমাদের সাবজেক্ট হচ্ছে আই, ভার্বে জাস্ট হচ্ছে পাস্ট ফর্মটা যদি আমরা বসাই দিই, তার মানে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা ছোটোবেলায় আমাদের স্যার কিন্তু আমাদেরকে একদম ভার্বের লিস্ট ধরিয়ে দিত অনেকগুলা, যে 200, 250, 300 ভার্বস যেগুলো হচ্ছে দৈনন্দিন আমাদের কাজে লাগে। তাহলে এগুলো সবাই জানে, আমরা বিভিন্নভাবে আমরা শিখতে পারবো, বিভিন্ন সোর্স থেকে, বই থেকে, কিংবা ইউটিউবেও দেখলে এগুলো অনেক সময় ইজিলি পাওয়া যায়। যে প্লে, তাইলে প্লেড হবে আই প্লেড ক্রিকেট, শেষ। তাহলে এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা জাস্ট বসাইছি যে এখানে B2, শুধু B2 বসবে। তাহলে পাস্ট ইনডেফিনিট কিন্তু খুবই সহজ, জাস্ট ভার্বটার পাস্ট ফর্মটা বসালেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে এখানে কিন্তু আমি ক্রিকেট খেলবো, ফিউচার, তারপরে সাবজেক্টটা সেম আছে। এখন বলছে শেল অথবা উইল লাগবে, শেল অথবা কি উইল, যে কোনো একটা। আই শেল প্লে, তার মানে প্লে, জাস্ট হচ্ছে বেস ফর্ম প্লে ক্রিকেট। তার মানে এখন বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে বলছিলাম যে পার্থক্য আছে। তার মানে প্রেজেন্টে এই মূল ভার্বটা বসতে পারে, আবার কি এস বা ইএসও যুক্ত হইতে পারে। যেমন আমরা যদি বলি যে বি ভার্বটার দিকে তাকান, বি ভার্বটা এটা কিন্তু বেস ফর্ম, বি ভার্বটা কি বেস, কিন্তু এটার প্রেজেন্ট কি? এটার প্রেজেন্ট ফর্ম কিন্তু এম ইজ আর। তার মানে এম এক সময় বসে, ইজ এক সময় বসে, আর এক সময় বসে। তার মানে বেস ফর্ম যখনই বলবো তখন কিন্তু এইটা চলে আসবে। তারপর দেখেন এখানে হ্যাভ ভার্বটা দেখেন, হ্যাভটা কিন্তু বেস ফর্ম, এখানে এস বা ইএস কিছুই যুক্ত হবে না। কিন্তু যদি আমরা প্রেজেন্ট ফর্মে বলি তাহলে হ্যাভও বসে, আবার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। এটাই হচ্ছে আমি এর জন্য সবসময় আমি এখানে প্রেফার করি ভার্বের প্রেজেন্ট ফর্ম না বলে আমি বেস ফর্মগুলা বলতে পছন্দ করি। ঠিক আছে, আশা করি আমাদের এই সিম্পল প্রেজেন্টটা একদম সিম্পলিভাবে আপনাদের দেখানো হয়ে গেল। এখন আমরা যাব যে কন্টিনিউয়াসে। এখন দেখেন আমরা কন্টিনিউয়াস টেন্সে, কন্টিনিউয়াস টেন্সটা আমরা এখানে বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রত্যেকটা টেন্সেরই হচ্ছে 4 প্রকার আমরা বলছিলাম। আবার এখানে কিন্তু আমরা একটু ভিন্নভাবে সারণীর মাধ্যমে 3টা টেন্সেরই কন্টিনিউয়াসটা আমরা তুলনামূলকভাবে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনাদের কম্পেয়ার করতে সুবিধা হয় বা চিনতে সুবিধা হয় যে আসলে সূক্ষ্ম পার্থক্যগুলো কী কী। যার কারণে কিন্তু আমি একদম সারণী দিয়ে আপনাদেরকে কম্পেয়ার করে ছক আকারে বোঝানোর চেষ্টা করছি। আমি একটা উদাহরণ লিখব, যেমন আমি না বলি সে বই পড়ছে, সে বই পড়তে ছিল, সে বই পড়তে থাকবে, সে বই পড়তে থাকবে। দেখেন এখানে কিন্তু আমরা বাংলা বাক্য দিয়ে আমরা একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আমরা একইভাবে সবগুলো বোঝাই। সে বই পড়ে,
সে বই পড়ছে, সে বই পড়তেছিল, সে বই পড়তে থাকবে। তার মানে আপনারা বাংলা বাক্যে চিন্তা করেন যে কিভাবে বোঝাচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ছে, এটা একটা সাধু চলিত, কেউ বলবে পড়িতেছে, হ্যাঁ, কেউ বলতেছিল পড়িতেছিল, কেউ বলবে পড়িতে থাকিবে। তার মানে এগুলো হচ্ছে সাধু এবং চলিত। বাংলাতে এই সমস্যা আছে, ইংরেজিতে আপনাদের এইগুলা কোনো ধরনের সমস্যা নেই। তাহলে দেখেন এখানে আমাদের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট প্লাস এই যে এম ইজ আর, আমরা এখানে বলছি এম ইজ আর। এখানে এম ইজ আর কেন বলতেছি, কারণ আইয়ের সাথে এম বসে, হি শি ইট নাউন থার্ড পারসন সবগুলোর সাথে ইজ বসে, প্লুরাল, হ্যাঁ, কিংবা আমাদের যদি ইউ থাকে, ইউ সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাতে কী বসে, আর বসে। এজন্য প্লাস হচ্ছে কি সব সময় বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তার মানে এখানে স্ট্রাকচারটা দেখেন যে বার্বের সাথে আইএনজি একটা হলো কমন জিনিস। এই তিনটা টেন্সেই বার্বের সাথে আইএনজি এটা কমন, যত কন্টিনিউয়াস থাকুক। তার মানে কি বার্বের সাথে আইএনজিটা কমন। তার মানে এখানেও কি সাবজেক্ট, তার মানে চেঞ্জটা কোন জায়গায়, চেঞ্জটা আসলে কোন জায়গায় হবে কন্টিনিউয়াসে। দেখেন এম ইজ আর ওয়াজ ওয়ার, এই যে এম ইজ আরটা হয়ে যাবে কি ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ হচ্ছে সিঙ্গুলারে, হ্যাঁ, সিঙ্গুলারে ওয়াজ, আর প্লুরালে কি ওয়ার। তার মানে এগুলো হচ্ছে নাম্বার এবং পার্সন ভেদে চেঞ্জ হবে। এটাই হলো আসলে রাইট ফর্ম অফ ভার্বস, আমরা যেটাকে বলতেছি প্লাস বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা আমাদের সহজভাবে, তার মানে সাবজেক্ট কমন থাকলো। দেখেন এখানে হয়ে যাবে কি শ্যাল বি অথবা কি উইল বি, এই যে বেস ফর্ম। তার মানে এখানে এম ইজ আর আছে, এই যে বিটা তো আসছেই এম ইজ আর থেকে। তার মানে ফিউচার ইন্ডিকেট করার জন্য আমরা শ্যাল বসাচ্ছি, আর হচ্ছে কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমরা বি বসাচ্ছি, প্লাস বার প্লাস আইএনজি। বার প্লাস আইএনজি মানেই হচ্ছে কন্টিনিউয়াস প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের সিম্পলি আমি স্ট্রাকচারটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন কিন্তু আপনারা ইজিলি এটাকে ট্রান্সলেট করে ফেলতে পারবেন। দেখেন তার মানে স্ট্রাকচারটা আমাদের কি আরেকবার একটু আমরা রিভাইজ দেওয়ার চেষ্টা করি যে এম ইজ আর প্লাস বার প্লাস আইএনজি, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম ইজ আর প্লাস বার প্লাস আইএনজি, এটা হচ্ছে মূল জিনিস। তার মানে পাস্ট কন্টিনিউয়াসে কি এই এম ইজ আর এর পাস্ট ফর্মগুলোই হচ্ছে ওয়াজ ওয়ার, ঠিক আছে, ওয়াজ ওয়ার। এখানে ফিউচারে হবে শ্যাল বি উইল বি। বার প্লাস আইএনজি এটা আমাদের আর বলার প্রয়োজন নাই যে কন্টিনিউয়াস মানেই বার্বের সাথে আইএনজি যুক্ত হবেই। দেখেন তার মানে এখানে আমরা কী বলছি, সে, হি অথবা সি, যে কোনো কিছু আমরা লিখি হি অথবা সি। তার মানে ইজ রিডিং, ইজ রিডিং, রিডিং আ বুক, মানে সে বই পড়ছে, সে একটি বই পড়ছে। ওকে, তার মানে কি এখানে দেখেন হি অথবা সি, হ্যাঁ, ইজ রিডিং এর জায়গায় কী হয়ে যাবে ওয়াজ রিডিং, ওয়াজ রিডিং আ বুক। আচ্ছা দেখেন এই যে সিম্পলি এখানে ইজ, তার মানে কি আইএনজি তো থাকবেই, তাহলে পাস্টের সাথে কম্পেয়ারটা করেন, এখানে ওয়াজ হয়ে গেছে। এখন এখানে যদি আর থাকতো তাহলে এখানে কী হয়ে যেত ওয়ার হয়ে যেত। এই হইলে পার্থক্য। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের পার্থক্য কিন্তু এই শব্দগুলোতেই। তার মানে দেখেন ফিউচারে কি শ্যাল বি, তার মানে হি অথবা সি, হ্যাঁ, উইল বি রিডিং, উইল বি রিডিং আ বুক। তার মানে আপনাদের এই আশা করি এই জায়গাটা হচ্ছে একদম ক্লিয়ার হয়ে গেছে। কন্টিনিউয়াসের তিনটা টেন্সে আমরা কিভাবে কন্টিনিউয়াসগুলা আমরা চেঞ্জ করলাম, তার মানে কম্প্যারিজনের মাধ্যমে আমরা শিখবো যাতে সহজ হয়। তার মানে এখানে হচ্ছে উইল বি, এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার এর জায়গায় ফিউচারে হয়ে যাবে কি উইল বি অথবা শ্যাল বি। তা আশা করি এই কন্টিনিউয়াসটাও আপনাদেরকে একদম ইজিলি বোঝানোর চেষ্টা করছি। আরও উদাহরণ আছে, অনেক উদাহরণ আপনারা দিয়ে ট্রাই করবেন, বাসায় বিভিন্ন সেন্টেন্স দিয়ে ট্রাই করবেন যে আমরা এগুলা লিখতে পারি কি না। ধন্যবাদ। এবার চলো আমরা দেখব যে পারফেক্ট টেন্স। তার মানে কি পারফেক্টেও আমাদের তিনটা টেন্সেরই দেখব, যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তাইলে কিভাবে পরিবর্তনটা হয় পারফেক্ট টেন্সটাও আমরা দেখব। হ্যাঁ, পারফেক্ট টেন্স বলতে কি পারফেক্ট টেন্সটা বোঝাচ্ছে যে এই মাত্র একটা কাজ সম্পন্ন হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান।
যেমন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতেছি, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে যে এই অতীতে মানে সম্প্রতি সময়ে কাজটা সম্পন্ন হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান। আমি বললাম যে এসএসসি রেজাল্ট পাবলিশড হয়েছে, তার মানে কি এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে, আমি বললাম তার মানে কি মাত্রই প্রকাশিত হয়েছে কিন্তু এখনও আমরা কিন্তু রেজাল্টটা দেখছি, হ্যাঁ, বা রেজাল্টটা দেখতেছি। তার মানে এটা অনেক সময় সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট পারফেক্টটা খুবই কাছাকাছি। তার মানে পাস্ট পারফেক্ট কি? পাস্ট পারফেক্টও একই ধরনের, যে অতীতকালে কোনো কাজ অতীতেরই একটু সময় আগে কাজটা শেষ হয়েছিল কিন্তু অতীতেই তার ফল বিদ্যমান। ফিউচারেও এরকম হবে, হ্যাঁ, যে ফিউচার পারফেক্টে যে তার কাজ ভবিষ্যতে আমরা করব, হ্যাঁ, বা তার সামান্য আগে করব কিন্তু তার ফলটা ভবিষ্যতেও বিদ্যমান থাকবে। এইরকম বোঝাতে আমরা কিন্তু পারফেক্ট টেন্সটা ইউজ করি। তো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। আমি এটা যখন পাস্ট পারফেক্টটা বোঝানোর চেষ্টা করব তখন আমরা এই জিনিসটা আলোচনা করব। তাহলে আমরা একটা শুরুতেই একটা বাংলা বাক্য দিয়ে আমরা শুরু করব। সুমনা বইটি লিখেছে, মানে সুমনা বইটি লিখেছিল। সুমনা বইটি, এটা কিন্তু এরকমই, সুমনা বইটি লিখবে। এই যে আমি বললাম এই তিনটা সেন্টেন্স, দেখেন তিনটা সেন্টেন্স আমি কিন্তু লিখছি, হ্যাঁ, ফিউচার টেন্সে কিন্তু এরকমই হবে। তাহলে সুমনা বইটি লিখেছে, আমরা এখানে কিন্তু সাবজেক্ট, আমরা স্ট্রাকচারটা আগে জানি প্রেজেন্ট টেন্সের, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা জানার চেষ্টা করি। সাবজেক্ট প্লাস, দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হয়, আগে আমরা এটার থেকেই আমরা শুরু করব, হ্যাভ অথবা হ্যাজ প্লাস, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3। এই যে বি3 বলতেছি, এই বি3টা কি? বি3টা হচ্ছে আমরা বারবার বললাম না, প্রেজেন্ট আছে, হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, কিন্তু ফিউচার কোনো ফর্ম নাই। তার মানে এই যে ফিউচার ফর্ম নাই, তাহলে কি হয়? এটাকে আমরা বলতেছি পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে ফিউচার ফর্ম নাই বলেই কিন্তু আমরা শ্যাল অথবা উইল বসাই ফিউচার ইন্ডিকেট করতে। তার মানে এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এগুলাই হ্যাভের এই একই কাহিনি, অ্যামিজারের মতো কাহিনি, যে সিঙ্গুলার থাকলে একরকম হবে হ্যাভ অথবা হ্যাজ, প্লুরাল থাকলে হ্যাভ হবে। তাইলে প্লাস অবজেক্ট যদি থাকে, ঠিক আছে, সেম সাবজেক্ট প্লাস, দেখেন পাস্ট কিন্তু সবসময় একদম সিম্পলিফাই করা থাকে। এই হ্যাভ অথবা হ্যাজের পাস্ট ফর্মটাই হচ্ছে হ্যাড, তার মানে হ্যাড। তার মানে আইডেন্টিফাই কিন্তু টেন্সটা আইডেন্টিফাই করতেছে এখানে কি, হ্যাভ অথবা হ্যাজ থেকে। তাহলে হ্যাভ অথবা হ্যাজের জায়গায় আমরা যখন হ্যাভ অথবা হ্যাজের পাস্ট ফর্ম লিখবো হ্যাড, তখনই হয়ে যাবে, এবং হ্যাডের পরে সবসময় বি3। তার মানে একটা জিনিস কমন থাকবে কি, বি3। তার মানে পারফেক্ট টেন্সে সবসময়ই বি3 বসবে প্লাস অবজেক্ট। তার মানে এখানে কী হবে, সাবজেক্ট প্লাস, আমাদের দেখেন যখন আমরা ফিউচার ইন্ডিকেট করেছিলাম একদম শুরুর দিকেই যাই, শ্যাল অথবা উইল, শ্যাল অথবা কি উইল। দেখেন কন্টিনিউয়াসে আমরা আইডেন্টিফাই করার জন্য এখানে আমরা লিখেছিলাম বি, স্ট্রাকচারে কী লিখেছিলাম বি। তার মানে পারফেক্টে আমরা কী লিখবো, এখানে যেহেতু হ্যাভ এজ লিখছি, এখানেও কিন্তু অবশ্যই কী হয়ে যাবে, হ্যাভ হবে। তার মানে প্লাস বি3। তার মানে পারফেক্ট ফিউচার পারফেক্টেও বি3, হ্যাঁ, পাস্ট পারফেক্টেও বি3, প্রেজেন্ট পারফেক্টেও বি3। তার মানে বি3টা হচ্ছে কমন। তার মানে বি3 কমনের পরে আমরা যেটাকে মূলত পার্থক্য করব সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজের কোন জায়গায় পরিবর্তনটা হচ্ছে। তার মানে শ্যাল উইল হ্যাভ, দেখেন শ্যাল উইল আগে ছিল বি, এখানে শ্যাল উইল হ্যাভ। আর এখানে শুধুই আমরা বলছিলাম যে প্রেজেন্ট থেকে পাস্টে যখন আমরা করব কোনো কিছু, জাস্ট হচ্ছে অক্সিলিয়ারি ভার্বগুলার পাস্ট ফর্মটা লিখলেই হচ্ছে। তার মানে এখানে হ্যাড, তার মানে সুমনা বইটি লিখেছে। এখন আমরা এটাকে ইংরেজিতে লেখার চেষ্টা করি। তার মানে সুমনা, হ্যাঁ, লিখেছে, বইটি লিখেছে। তার মানে হ্যাভ অথবা হ্যাজ, সুমনা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য কী হয়ে যাবে, হ্যাজ। সুমনা হ্যাজ রিটেন দ্য বুক, রিটেন, রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। তার মানে রাইট হচ্ছে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম, আর হচ্ছে রোট হচ্ছে কি পাস্ট ফর্ম, আর রিটেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা বলতেছি বি3, রিটেন দ্য বুক। তার মানে এখানে কী হয়ে যাবে, সুমনা হ্যাড
জাস্ট হচ্ছে হ্যাভ এর জায়গায় আমরা কি বলতেছি, হ্যাডটা বসাচ্ছি, হ্যাড রিটেন দ্য বুক। এখানে কী হবে, সুমনা বইটি লিখবে, তার মানে কি সুমনা উইল হ্যাভ রিটেন দ্য বুক। এই হচ্ছে আমাদের পারফেক্ট টেন্সের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের স্ট্রাকচারগুলো। আমি উদাহরণের মাধ্যমে স্ট্রাকচার এবং বাংলা ইংরেজি দুইটাই উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা এটাও ক্লিয়ার হয়েছেন। এখন আমরা দেখব যে পারফেক্ট কন্টিনিউয়াসগুলো। তার মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটা। তো আমাদের এখানে যেটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমি প্রথমেই আসলে একটা বাংলা বাক্য দিয়ে আমরা শুরু করছি, যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখেন এখানে বলছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন কি এখন সেটা দুপুরও হতে পারে। তার মানে সকাল থেকে বৃষ্টি, সকালটা কিন্তু অতীতকাল ছিল, কিন্তু বৃষ্টিটা বর্তমানেও হচ্ছে। তার মানে অতীতকালে কোনো কাজ শুরু হয়ে যখন বর্তমানেও চলতে থাকে, সেটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাইলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন আমরা এটা বাংলা বাক্যটা আমরা লিখেছি, আমরা মূলত এখন স্ট্রাকচারটা দেখব। তাইলে স্ট্রাকচারটা কি আমরা জানি, প্রথমেই সাবজেক্ট বসবে প্লাস কি সাবজেক্টের পরে এখানে আমরা দেখেন কন্টিনিউয়াসের বলছিলাম সবসময় বার প্লাস আইএনজি বসবে। এরপরে আমরা প্রেজেন্টেও দেখেছিলাম কি বসবে, তারপর হচ্ছে পাস্টে কি বসে, ফিউচারে কি বসে। তাহলে এখানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বসবে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ বিন, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি প্লাস হইল অবজেক্ট যদি থাকে। তাহলে আমি লিখলাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে কী হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তার মানে সিন্স আমরা ফর এবং সিন্সের ব্যবহারটা আমরা দেখিয়েছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এখানেও আবার বোঝাচ্ছি যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সিন্স বলতে কি সিন্স যখন বসে তখন তা নির্দিষ্ট করে বোঝায়, তার মানে সকালটা কিন্তু নির্দিষ্ট আমাদের, যার কারণে এখানে কি হচ্ছে সিন্স হচ্ছে। আমি আরেকটা বাক্য লিখছি যে রহিম 3 ঘন্টা যাবৎ সাঁতার কাটছে। বললাম যে রহিম 3 ঘন্টা যাবৎ সাঁতার কাটছে। তাইলে এখানে দেখেন কী হবে, রহিম হ্যাজ বিন সুইমিং ফর 3 আওয়ার্স, ফর কি 3 আওয়ার্স। তার মানে এখানে কিন্তু অনির্দিষ্ট অর্থে ফর বসে। তাইলে এই যে ফর বসালাম, কোন 3 ঘন্টা, রহিম 3 ঘন্টা যাবৎ 3 ঘন্টা যাবৎ কি সাঁতার কাটছে, তাহলে কোন 3 ঘন্টা সেটা কিন্তু স্পেসিফিক নাই, যার কারণে এখানে কী হবে ফর হবে। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো আমি সংক্ষেপে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জাস্ট স্ট্রাকচারগুলো দেখাবো এবং একটা করে উদাহরণ দেখাবো, তোমরা সেভাবে এটা ইউজ করতে পারবে। এগুলোর আসলে খুবই কম ইউজ, যার কারণে এটাতে আমি এত বেশি গুরুত্ব দিব না। তাহলে দেখো প্রথমেই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কী হবে। স্ট্রাকচারটা একই রকম, সাবজেক্ট প্লাস হ্যাড বিন। আমরা জানি এখানে হ্যাভ বিন ছিল, প্রেজেন্টে এখানে হয়ে যাবে কি হ্যাড বিন প্লাস বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট যদি থাকে, ঠিক আছে। তার মানে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেখানে লিখতে পারি জন হ্যাড বিন ওয়ার্কিং, জন হ্যাড বিন ওয়ার্কিং, জন কি হ্যাড বিন ওয়ার্কিং। এখন দেখো ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্টে কী হবে, যা স্ট্রাকচারটা দেখো তোমরা, এটা খুব বেশি কাজে লাগে না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন, কী হবে উইল হ্যাভ বিন প্লাস বার প্লাস আইএনজি,
ভার্ব প্লাস আইএনজি। ভবিষ্যৎ কালে কোনো একটা কাজ তুমি করতে থাকিবে এই অর্থে বোঝাবে। তাইলে কি হবে, যেমন আমি এটাই বলতে পারি হ্যাড বিন ওয়ার্কিং দিয়ে, তাইলে জন, তাহলে কী হয়ে যাবে উইল হ্যাভ বিন, এখানে হ্যাড বিন আছে সেটাই হয়ে যাবে উইল হ্যাভ বিন ওয়ার্কিং। ভবিষ্যৎকালে জন কোনো কাজ করতে থাকবে। এই হলো টেন্সের আমাদের যে প্রাথমিক যে ধারণাটা সেটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।